দার্জিলিংয়ের মতন পুরুলিয়া জেলাকেও একবারে কভার করা কখনোই সম্ভব নয়। এর বিভিন্ন সার্কিট আছে। আজ যে সার্কিটের কথা আমি তুলে ধরবো সেটা হচ্ছে বরাভূম। পুরুলিয়া তার শান্তিপূর্ণ পরিবেশ এবং মনোরম দৃশ্যাবলীর জন্য পরিচিত, তবে এখানে আরও অনেক কিছু রয়েছে যা আপনাকে আকর্ষণ করবে। পাহাড়, বনভূমি থেকে শুরু করে বিখ্যাত পুরুলিয়া ছৌ নৃত্য, এখানে প্রতিটি ভ্রমণকারীর জন্য কিছু না কিছু আছে। আসুন পুরুলিয়ার বরাভূমি সার্কিটের অন্তরে ডুব দিয়ে দেখা যাক এটি কিভাবে আমাদের জন্য নতুন নতুন রত্ন নিয়ে অপেক্ষা করছে। আর তার সঙ্গে রয়েছে শাল জঙ্গল হোটেল অ্যান্ড রিসর্ট, যেখানে আমি একটা রাত কাটিয়েছিলাম। আর এই রিসর্টটি 2 মাস আগেই জনসাধারণের জন্য ওপেন হয়েছে। বরাভূম বা পুরুলিয়া স্টেশনে আসার সবথেকে বেস্ট ট্রেন হচ্ছে হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস, যা রাত্রিবেলা 11:35 নাগাদ ছাড়ে এবং পরের দিন 7:09 নাগাদ বরাভূম স্টেশনে পৌঁছায়। পলাশ ফুল বসন্তের আগমনের বার্তা বয়ে আনে। বসন্তকালে পুরুলিয়া সেজে ওঠে পলাশ ফুল দিয়ে। বরাভূম স্টেশনে পৌঁছে গেছি। আপনাকে 1 নম্বর প্ল্যাটফর্মে নামাবে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনাকে ডান দিকে বেরোতে হবে এবং আপনার যে সমস্ত হোটেল বা রিসর্ট আপনি বুক করেছেন তার জন্য বা ক্যাব বা গাড়ি যেগুলো আছে সেগুলো আপনি নিতে পারেন। গাড়ি বলেছি, রিসর্টের গাড়ি আসছে, তারপরে রিসর্টের দিকে এগোবো। যেদিকেই তাকাবেন শুধু পলাশ আর পলাশ। দূর থেকে মনে হয় কেউ যেন আগুন লাগিয়ে দিয়েছে চারিদিকে। যারা প্রকৃতিপ্রেমী, সর্বোপরি ফুলপ্রেমী, তাদের মন ভরে যাবেই যাবে। পুরুলিয়ার মাঠে সোনা রঙের সূর্য হাসে, শীতল বাতাসে বুকে প্রান্তরে গল্প সে ফুল সুরে, চেনাদের আলোয় আধারের শেষে রঙিন নাচের মূর্ছনা, ঝুমুর গান যেন মেলে। স্টেশন থেকে রিসর্টের দূরত্ব মাত্র 7 কিলোমিটার, যা সময় লাগলো আনুমানিক 15 মিনিট মতন। নমস্কার, শাল জঙ্গল হোটেল অ্যান্ড রিসর্টে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই জাস্ট প্রপার্টিতে ঢুকলাম, আর ঢুকেই যে সমস্ত ফর্মালিটিসগুলো থাকে, ডকুমেন্টেশন প্রসেসগুলো, সেইগুলো করে রুমের দিকে যাই। রুম অ্যালোকেট করা হয়েছে। রুমটা আগে রিভিউ করে নিই, আদারওয়াইজ এরপরে তো রুম নোংরা হয়ে যাবে। তার চেয়ে ভালো আগে একটু রিভিউ করে নিই, আর আপনাদের বুঝতে সুবিধা হবে। তো চলুন আগে রুম ট্যুরটা করে নিই। ঢুকেই টি টেবিল, একটা অ্যাশট্রে, বসার একটা চেয়ার, এই দিকটা ওয়াশরুম। ওয়াশরুমে যাওয়ার ক্ষেত্রে যে সুইচটা আছে ওটা এখানে। এখানে কিছু প্লাগ পয়েন্ট আছে। ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে যারা খুব বেশি অ্যাক্টিভ তাদের এই জিনিসগুলো খুব কাজে লাগবে। দরজার পাশে রাখা আছে একটা ডাস্টবিন। চাইলে আপনি ঘরের মধ্যেও রাখতে পারেন বা বাইরেও করে দিতে পারেন। সাইডে আছে বিছনা। বিছনায় আরামসে 2জন অ্যাডাল্ট ব্যক্তি শুতেই পারে, প্লাস একটা 5 বছরের বাচ্চা নিয়ে থাকলেও থাকা যেতে পারে। বিছনাটা দেখে মনে হচ্ছে কুইন বেড। বেডের মধ্যে সুন্দরভাবে তাওয়ালে জল, সাবান এবং শ্যাম্পু দিয়ে সাজিয়ে রেখেছে। ড্রেসিং টেবিলের পাশে দুটো আরও ইলেকট্রিক পয়েন্ট করা আছে। যদি হেয়ার ড্রায়ার বা অন্যান্য যে সমস্ত ইকুইপমেন্ট থাকে সেইগুলো এখান থেকে অ্যাক্সেস নিয়ে ইউটিলাইজ করা যেতে পারে। এসির পয়েন্ট এখানে করা আছে, চাইলে ভবিষ্যতে এই রুমেও এসি ইনস্টল করা যেতে পারে। সামনেই আছে একটা জানলা, যেখান থেকে আপনি এই প্রপার্টির বাইরের দিকটা দেখতে পারেন। আর এটা হচ্ছে ওয়াশরুম। পুরুলিয়াতে কিন্তু এখনও শীত, তাই আমি যে রুমটা আছি সেটা নন এসি নিয়েছি। এই রিসর্টে মোট 6টা রুম আছে, 3টে এসি
তিনটে নন এসি। আমি যে রুমটা নিয়েছি সেটা হচ্ছে নন এসি। প্রাইসে ডেফিনেটলি পার্থক্য আছে। ভিডিও শেষে আমি কিন্তু সম্পূর্ণ ট্যারিফগুলো বলবো, উইথ ফুডিং লজিং নিয়ে কত প্যাকেজ পড়ছে, উইদাউট ফুডিং লজিং অনলি রুম রেন্ট কত পড়ছে, সেগুলো আমি তথ্যগুলো তুলে ধরবো। তাই স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, অনেক কিছু তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন। তাহলে চলা যাক, একটু বাথরুমটা দেখে নেওয়া যাক। ইংলিশ কমোড দেওয়া আছে, সাইডে সামান টামান রাখার জন্য একটা র্যাক করা আছে। শীতকালে গরম জলের ব্যবস্থার জন্য এখানে গিজার অলরেডি লাগানো হয়ে গেছে এবং শাওয়ার, সামনেই মিরর, একটা ছোট্ট বেসিনটা খুব কিউট, ছোট্টর উপরে হট অ্যান্ড কোল্ড ওয়াটারের ব্যবস্থা। ওখানে একটা ট্যাপ কল প্লাস পটি শাওয়ারও আছে। আর এখানে হ্যান্ড ওয়াশ, চুপ বালতি এবং মগ দেওয়া হয়ে গেছে। একটা ছোট্ট ফ্যামিলি অথবা বন্ধুবান্ধব অথবা প্রিয়জনের সঙ্গে যদি আসেন তাদের জন্য যথেষ্ট ভালোই হবে। এবং যদি একটা ছোটো বাচ্চাও থাকে 5 বছরের নিচে, তারা কিন্তু এই বেডে কিন্তু আরামসে অ্যাডজাস্ট হয়ে যাবে। হ্যাঁ, কুইন বেড, এটা মাথায় রাখবেন, কিং না। ফলে কিন্তু 5 বছর ঊর্ধ্বে সেক্ষেত্রে যদি ট্রাই করেন সেক্ষেত্রে একটু অসুবিধা হলেও হতে পারে। এই প্রপার্টিটা একদম নতুন এবং সেক্ষেত্রে এই বাথরুমটার কন্ডিশন খুব ভালো। কোনো ফিমেলদের আশা করি বাথরুম নিয়ে কোনো অভিযোগ করার জায়গা থাকবে না। যথেষ্ট স্ট্যান্ডার্ড সাইজ, একটা স্ট্যান্ডার্ড বাথরুমে যেগুলো প্রয়োজনীয় জিনিস থাকা উচিত সেগুলো সবকটাই এই বাথরুমের মধ্যে আছে, প্লাস নিট অ্যান্ড ক্লিন। রুমে ব্যাগ রেখে ফ্রেশন আপ হয়ে রিসোর্টের গাড়ি নিয়ে সাইটসিং ঘুরে নেওয়ার পালা। পুরুলিয়া মাটিতে নদী বয়ে যায় চুপি চুপি, ফুলে ফুটে মধু পাহাড়ে পাখিরা গায় সুখী নৃত্য গান, এক রঙিন স্বপ্নের খেলা। আমরা এখন চলে এসেছি পাখি পাহাড়ে। বিভিন্ন রকম কলাকৃতি আঁকা আছে, সেইগুলো একবার দেখে নেব। এবং এটা কিন্তু এই রিসর্ট থেকে খুবই কাছে, মানে উইদিন 5 কিলোমিটার। জায়গাটা শালবনের জঙ্গল দিয়ে ঘেরা, মনোরম পরিবেশ, শান্ত নিরিবিলি। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে আনুমানিক এরকম এই পাহাড়ে, এই পাখি পাহাড়ে 60 থেকে 70টার মতন পাথরে এরকম চিত্রকলা আঁকা আছে। তো সব কটা তো দেখা পসিবল না, কাছাকাছি যে কটা পড়বে একটু দেখে নেবো। পাখি পাহাড় নাম শুনলে মনে হতেই পারে যে এখানে পাখিদের বাস এই পাহাড়ে, কিন্তু আসলে সেটা নয়। এই পাহাড়ের আসল নাম মুরাবুরু, যার উচ্চতা 800 ফুট। আনুমানিক 1997 সাল থেকে শিল্পী চিত্তদে এই পাহাড়ে ইনসিটু রক স্কাল্পচারের কাজ শুরু করেছেন। 65 পাহাড় কেটে ভাস্কর্য শিল্প প্রদর্শন করেছেন। সেই থেকে এই পাহাড়ের নাম পাখি পাহাড়। শুধুমাত্র কিছু পাখিদের আওয়াজ আর আমার পায়ের আওয়াজ। এতটা নির্ঝুম পরিবেশ এখানে। যারা বার্ডস লাভার এবং বার্ডসের ছবি টবি তুলতে খুব ভালোবাসেন তারা কিন্তু এখানে এসে বার্ড ফটোগ্রাফি কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আশা করি ভালো হবে। কিন্তু আমার পিছনেই দেখতে পাচ্ছেন একটি পাহাড়, যার নাম হচ্ছে মাঠা পাহাড়। কি সুন্দর লাগছে দেখুন তো, উফ, অসাধারণ। আমি যে রিসর্টটায় আছি তার পাশেই কিন্তু, মানে এই 6 কিলোমিটার ডিস্টেন্স হবে, একদম কাছাকাছি এই পাহাড়টা আছে। এই পাহাড়টায় একটা জাগ্রত কালী মন্দিরের মন্দির আছে এবং বছরের একটা দিন অর্থাৎ 15ই জানুয়ারি এই মাঠে বিশাল একটা মেলা আয়োজিত হয়। তাকে কেন্দ্র করে উৎসব হয় এবং সেই সময় ওই মন্দিরে পুজোটা হয়। এই মাঠে যখন আয়োজিত হয় একদিনের মেলা, আর মন্দিরটা ওপরে আছে। আর অসাধারণ জায়গাটা। জায়গাটার নাম হচ্ছে দুয়ারসিনী শাল জঙ্গল, যা এই রিসর্ট থেকে, আমি যে রিসর্টে আছি, মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে মানে দেখতে পাচ্ছেন কত পলাশ ফুলের গাছ, উফ, অসাধারণ। আর এখানে শয়ে শয়ে ছাকে ছাকে পলাশ ফুল। ভিতরে ঢুকে অবশ্যই চাইলে একটু দেখে নিতে পারেন। খুব কাছ থেকে পলাশ ফুল এবং পলাশ গাছকে অনুভব করতে পারেন। খুবই ভালো লাগবে। আমার তো ব্যক্তিগতভাবে খুব ভালো লাগছে, ইচ্ছা করছে চলে যাই, কিন্তু ওই আর কি, প্যাক করতে হবে, লাঞ্চ করতে হবে। একটু ঘুরে ফিরে এই সাইট সিন একটু করে নিলাম। এবার লাঞ্চ করার টাইম। এলাহি আয়োজন লাঞ্চে, দেখতে পাচ্ছি যা
তো আমি প্রথমে দেখিয়ে দিই কী কী আছে, ক্যামেরাম্যানকে আমি বলবো একটু কাইন্ডলি যেন দেখিয়ে দেয়। তো প্রথমে আছে এখানে সাদা ভাত, আলু ভাজা, স্যালাড, পাঁপড়, রায়তা, ডাল, এটা একটা মিক্স সবজি, এটা একটা বেগুনের তরকারি আর রুই মাছের ঝোল। আর দেরি না করে খাওয়া দাওয়া শুরু করা যাক। ভেজ ডাল, মটর টটর দিয়ে বানিয়েছে। ভালো, স্ট্যান্ডার্ড। মিক্স ভেজটা দিয়ে ট্রাই করছি। মিক্স ভেজটা কিন্তু খুব ভালো হয়েছে। ভালো হয়েছে বলে আরেকবার নিয়ে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। ভেজ তরকারিটা কিন্তু খুব ভালো হয়েছে খেতে, খুবই ভালো হয়েছে। এবার একটু বেগুনের তরকারিটা ট্রাই করি, এত কিছু মেনু না, একটু ট্রাই করি মাছটা। মাছের পিসটা কিছু এরকম আছে, রুই মাছ, খুব ভালো খাওয়া। তবে সবথেকে বেশি আমাকে বেগুনের তরকারিটা ভালো লাগলো। যাই হোক, আর এখানে অল্প চাটনি আছে, টমেটোর, খুব সুন্দর টমেটোর চাটনি, এটাও খুব ভালো খেতে। যাই হোক, আমি খেতে লাগি এবং খাওয়ার পরে ওভারঅল রিভিউ একটা দেবো অবশ্যই। লাঞ্চ খেয়ে উঠেই বেরিয়ে পড়ি আমাদের আজকের লাস্ট ডেস্টিনেশন পাড়ি ল্যাম্পের দিকে, যা পাড়ি লেকের ওপরেই অবস্থিত। এই যাওয়ার পথে এই পরিবেশটা এতটাই ভালো, সেটা আর বর্ণনা অযোগ্য। দুদিকে শালবনের জঙ্গল দিয়ে এগিয়ে যেতে হবে আপনাকে এই পাড়ি ড্যাম্পের দিকে। কিছু কিছু জায়গা থাকে যেখানে গেলে মনে হয় সময়টা খানিকটা থমকে যাক। এটা সেরমই একটা জায়গা। অযোধ্যা পাহাড়ের বুকে যে কটা লেক বা ড্যাম্প আছে তার মধ্যে এটি অন্যতম সুন্দর। এবং রিসর্টে ফেরার সময় অসাধারণ এক সূর্যাস্ত দেখার সাক্ষীও থাকলাম। কি রুম ট্যারিফ কি পরিষেবা এর কাছে পাওয়া যায়, শুধু ফুডিং লজিং নাকি গাড়ি সার্ভিসও আছে, এই সমস্ত কিছু জানবো ওর কাছ থেকে আস্তে আস্তে। কিন্তু আপাতত একটা রিকোয়েস্ট করলো যে দাদা আমাদের এই ক্যাম্পাসের পিছনে একটা মন্দির আছে, একটু গিয়ে দেখতে পারেন। তো ভাবলাম চলো, এসছি যখন এটা কেন বাদ যাবে, এটাও দেখবো। তো একটা দিনে 4-5টা 6টা জায়গা বেশ ভালোই সাইট সিন কভার করছি। এই মন্দিরের বৈশিষ্ট্য হলো এখানে কোনো মূর্তি পুজো করা হয় না। বাকি তথ্য চন্দন নিজেই জানাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে পাথরটি রয়েছে, এই পাথরকে মেনে আমাদের ঠাকুর পুজো হয় এখানে। আর এখানে ওই 14 জানুয়ারি মেলাটি লাগে। মানে এখানে মূর্তি পুজো হয় না, মূর্তি পুজো, পাথরটাকে পুজো করানো হয় আমাদের এখানে। আর সন্ধে হতে না হতেই পুরো রিসর্টটা একটা মায়াবী রূপ ধারণ করে নিল। লাইটিং দিয়ে এত সুন্দরভাবে রিসর্টটা সাজানো, প্লাস একটা দোলনা বা সেলফি জোন। গড়িয়ে 7টা বাজতে বাজতেই ইভিনিং স্ন্যাক্স হাজির, চা আর চিকেন পকোড়া। পকোড়া যখন এসে গেছে আর লোভ সামলানো যাচ্ছে না, খিদেও পেয়ে গেছে। আর এখন একটু এখানকার পকোড়া ট্রাই করা যাক। খেতে খুব ভালো করেছে। ওটাকে হালকা একটু চাট মশলা দিয়েছে, ম্যারিনেট করেছে, খুব ভালো বোঝা যাচ্ছে। আমার এক কথায় অসাধারণ লাগছে পকোড়া খেতে। আর এরকম গরম গরম চা। পুরুলিয়া আসবো আর ছৌ নৃত্য দেখবো না, তা কি হয়? রিসর্টকে আগের থেকেই জানিয়ে রেখেছিলাম, ফলে তারা আয়োজন করেছিল, তবে খরচাটা নিজেদেরকে দিতে হয়। তো আমরা রিসর্টে যারা যারা ওই দিনকে ছিলাম সবাই কন্ট্রি করে এই টাকাটা ওদেরকে দিয়েছিলাম। আপনারাও কিছুক্ষণ এই ভিডিওর মাধ্যমে এই ছৌ নৃত্যটা উপভোগ করুন। জানাতে চাই যে এই ছৌ নৃত্যর যে প্রাইসটা আছে এটাও ডিপেন্ড করে কিন্তু সিজন টু সিজন, অর্থাৎ পিক টাইম অফ পিক টাইম বা পিক সিজন অফ পিক সিজন। তো বেটার হবে যে ওনার আছেন রিসর্টের চন্দন, তার সঙ্গে ফোনে কথা বলে নেবেন, তাহলে সেই তখনকার প্রাইসটা জানিয়ে দিতে পারবে। এছাড়াও রিসর্টে কিন্তু বনফায়ার এবং বারবিকিউ করার সুযোগ সুবিধা রয়েছে। বনফায়ারের ক্ষেত্রে নেওয়া হয় 500 টাকা, আর বারবিকিউর ক্ষেত্রে 1 কেজি চিকেনের জন্য নেওয়া হয় এই 800 টাকা মতন। ডিনারে রয়েছে রুটি, চিকেন, আলু ভাজা আর স্যালাড, আর একটু মিষ্টিমুখ করার জন্যে সুজির পায়েস। অসাধারণ ভাই, টপ নচ, A1। মানে আমি অনেক জায়গায় চিকেন খেয়েছি, বাট এই চিকেনের স্বাদটাই আলাদা, অসাধারণ। যাই হোক, এখন তাহলে খাই, খাওয়ার পর একটা ওভারঅল রিভিউ ডেফিনেটলি আপনাদের সঙ্গে তুলে ধরবো। Next morning. আজকে ডেটু এবং যাওয়ার পালা এখান থেকে।
দেখতে দেখতে সময় কীভাবে কেটে যাচ্ছে কিচ্ছু বুঝতে পারলাম না, একটা দিন এমনিই কেটে গেল। আর যাওয়ার আগে এখানকার ব্রেকফাস্ট, তো ব্রেকফাস্টে অনেক কটা অপশন ছিল, আমাকে বলেছিল যে পুরি সবজি বা ম্যাগি খেতে পারেন বা ব্রেড বাটার। তো আমি বললাম না ওইসব কিছু নয়, জার্নি করবো, তো আমি বললাম রুটি করে দাও। তো রুটি, তার সঙ্গে একটা আলুর তরকারি, একটু মিষ্টি হিসাবে সুজি এবং ডিম সিদ্ধ, এই আপাতত ব্রেকফাস্ট। আর এটা খেয়ে আমি বাড়ির দিকে রওনা দেবো। পুরুলিয়া যে হোটেলে বা রিসর্টে আছি তার নাম হচ্ছে শাল জঙ্গল হোটেল অ্যান্ড রিসর্ট। এটা একটা মানে প্রপার লোকেশনে আছে এবং মেন রাস্তার ওপরেই। তো গতকালকে থেকে আমি আজকে 24 ঘন্টা মতো হতে চলে আছি, এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতা ডেফিনেটলি আমি আমার ভিডিও এন্ডে জানাবই। তার আগে আমি এখানকার কর্মকর্তা যিনি আছেন বা ওনার যিনি আছেন তাকে পেয়ে গেছি, চন্দনের নাম। তো নমস্কার। নমস্কার। এটা আমাদের জানুয়ারি 2025-এর জানুয়ারির 3 তারিখ ওপেনিং হয়েছে। কটা রুম আছে তোমার? আমাদের এখানে টোটাল 6টা রুম আছে, সেখানে 3টি এসি আছে এবং 3টি নন এসি রুম রয়েছে। ও ভালো। আর এখানে স্টেশন থেকে তোমাদের এখানে কতখানি দূরে কীভাবে আসতে হয়? আমাদের এখানে স্টেশন সব থেকে নিয়ারেস্ট স্টেশন হচ্ছে বরাবন স্টেশন, এবং সেখান থেকে আমার রিসোর্ট হচ্ছে 7 কিলোমিটার, এবং সেখান থেকে আপনারা ট্রেনে নেমে পর নিজে গাড়ি করতে পারেন, বা আমাদের এখানে পিক আপ অ্যান্ড ড্রপেরও ব্যবস্থা রয়েছে, সেটার জন্য একটা আলাদা চার্জ নেওয়া হবে। ওকে ওকে, তাহলে ওর সঙ্গে কথা বলে নেন, পিক অ্যান্ড ড্রপ ওর কাছেই গাড়ি আছে, ওর কাছ থেকেই আমার যেমনি ব্যক্তিগতভাবে বলছি, আমার কিন্তু ওর গাড়িতে আসা হয়েছে, ফলে আমার একটু চিপও পড়েছে। বরাবনী স্টেশন থেকে বা তোমার রিসর্ট থেকে এখানকার সাইট সিন কী আছে? আমার এখান থেকে সব থেকে কাছে সাইট সিন হচ্ছে শুরু হচ্ছে আপনার গোরগাবুরু থেকে শুরু করে আপনার পাখি পাহাড়, পার্ডি লেক আর মাঠা পাহাড় রয়েছে। এই এরিয়াটা আমাদের এটাই সব থেকে নিয়ারেস্ট সাইট সিন হচ্ছে এগুলোই। অযোধ্যা সার্কিট যেটা রয়েছে সেটা তোমার কি মতামত? সেক্ষেত্রে ওই দিকটা কবে যাওয়া উচিত? ওই দিকটা আপনি যেদিন এলেন ওই দিন আপনারা লোকালটা করে নিলেন, এবং নেক্সট দিন যে আপনারা আছেন নেক্সট দিন আপনারা ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লেন সকালবেলা, আপনারা পুরো অযোধ্যাটা ওই দিন কভার করা যাবে। আচ্ছা, অযোধ্যা যদি যাওয়া হয় তাহলে অযোধ্যাতে কী কী সাইট সিন আছে ঘোরার মতন? অযোধ্যা আপনার শুরু হচ্ছে লোরিয়া শিব মন্দির থেকে শুরু করে লোয়ার ড্যাম, আপার ড্যাম, হিলটপ, আপনার মার্বেল লেক, বামনি ফলস, সীতাকুণ্ড, আর সানসেট পয়েন্ট, এবং ওর দিয়ে রয়েছে ময়ূর পাহাড়। আর ওদিকে চলে যাবেন আপনি খৈরাবেড়া ড্যাম এবং মুখোশগ্রাম। এবং এই যে সমস্ত মানে ওই অযোধ্যা সার্কিট যেগুলো আছে সেগুলো একদিনই কভার করা সম্ভব? ওটা একদিনে করা সম্ভব। আচ্ছা, সেক্ষেত্রে এই যে বরাবনী স্টেশন বা তোমার রিসর্ট থেকে এই যে লোকাল সাইট সিনগুলো আছে সেক্ষেত্রে তার গাড়ি ভাড়া কত? লোকাল সাইট সিনটার ক্ষেত্রে আমাদের গাড়ি ভাড়া রয়েছে 2500 টাকা। আচ্ছা, স্যার গাড়ির উপর ডিপেন্ড করবে, যদি বড় গাড়ি হয় তাহলে একটু বেশি হবে, আর যদি ছোটো গাড়ি হয় তাহলে একটু কম হবে। আচ্ছা, আর যদি আপনার অযোধ্যা যদি ওই সার্কিটটা হয়, অযোধ্যা সার্কিটটা যদি হয় তাহলে আপনারা ধরে রাখুন 3000 টাকা গাড়ি ভাড়া নেবেই একদিনের। আচ্ছা, এটা কি স্ট্যান্ডার্ডের নাকি এটা পিক সিজন অফ পিক সিজন এরকম ব্যাপার থাকে? সিজন অনুযায়ী আপনারা ভাড়া কম বেশি হতেই পারে। আসার আগে আমার মতে ও যেহেতু নিজস্ব গাড়ি আছে ওর সঙ্গে কানেক্ট করবেন, ও তখনকার কি ট্যারিফ যাচ্ছে বা রুম রেট যাচ্ছে বা গাড়ি ভাড়া কি ওর সঙ্গে কথা বলে নেবেন, সেই রেটটা তখনকার কি যাচ্ছে ও তখন বলে দিতে পারবে। আর বর্তমানে এখানে যে রুমগুলো আছে আমি তো বেশ দেখলাম ঝাঁ চকচকে রুমগুলো। আর কি কি পরিষেবা মানে রুম বাদ দিয়ে কাস্টমার তো আসবে, তারা কি কি পাবে এখানে? আমাদের এখানে পার্সোনাল আমাদের ক্যাফে রয়েছে, আর এসি নন এসি তো রয়েছে, জেনারেটর ফ্যাসিলিটি রয়েছে, আর ওয়াইফাই তো ডেফিনেটলি ওয়াইফাই রয়েছে। ওয়াইফাই রয়েছে, জেনারেটর রয়েছে। নন এসি রুম আছে বা এসি রুমগুলো আছে, এখানে তুমি রুমগুলো কীভাবে ভাড়া দাও? মানে রুম হিসাবে ভাড়া দাও নাকি খাওয়া দাওয়া নিয়ে প্যাকেজ ফুডিং লজিং নিয়েও করো? আমরা সিজনের মধ্যে আমরা প্যাকেজের মধ্যেই বেশি প্রেফার করি, আর যখন অফ সিজন তখন আমরা রুম ভাড়া দিই। আপনাদের প্যাকেজে আমাদের রয়েছে আপনাদের এসি রুম রয়েছে আমাদের 1650 টাকা পার হেড, আর আমাদের যে নন এসি রুম রয়েছে সেটা রয়েছে পার হেড 1400 টাকা। ফুডিং লজিং সমেত আপনার 4 বেলা খাওয়া দাওয়া রয়েছে, সকালে চা থেকে শুরু করে ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ, ইভিনিংয়ে আপনার স্ন্যাক্স রয়েছে, চা রয়েছে, আর রাত্রিতে রয়েছে আপনার ডিনার তো রয়েছে। তো এই ক্ষেত্রে দুপুরবেলা কি তুমি খেলাম গতকালকে তো মাছই দেওয়া হলো, দুপুরে মাছ এবং রাত্রিতে চিকেন। তো এখানে ডিমের কনসেপ্ট নেই, মানে আপনার দুপুরবেলা মাছই থাকবে এবং রাত্রিবেলা চিকেন থাকবে। আর সবজিটা কি মানে সিজনাল সবজি? আচ্ছা, তো আমি তো কি লাঞ্চ করেছি কি ডিনার করেছি সেগুলো তো দেখিয়ে দিয়েছি, শুধুমাত্র লজিংটা না, সেক্ষেত্রে কত পড়ছে? এসি যে রুমগুলো রয়েছে সেগুলোর রেন্ট রয়েছে আপনার 2000 টাকা, এবং যেগুলো নন এসি রুম রয়েছে সেগুলোর রেট হচ্ছে 1600 টাকা। তো আমি যা দেখতে পাচ্ছি, আমি বলতেও চাই এই পুরুলিয়া চত্বরে বা এই চত্বরে যা রেটটা রেখেছো আমার তো মনে হয় খুব কমই রেট। আমাদের জেনারেল রেট রাখা হয়েছে। হ্যাঁ,
এবং ফুডিং লজিং নিয়েও যে প্যাকেজটা করা যায় সেটাও খুবই কম। সেক্ষেত্রে একটা প্রশ্ন সাধারণ মানুষের কাছে থেকেই যায়, আমরা অনেকেই আসি, এসে এখানে একটু জিরিয়ে তারপরে সাইট সিন করতে বেরিয়ে চলে যাই, ঠিক আছে, সেক্ষেত্রে দুপুরের লাঞ্চটা স্কিপ হয়ে যায়, বাদ চলে যায়। সেক্ষেত্রে যদি কেউ যদি দুপুরে খাওয়াটা না নেয়, ঠিক আছে, যদি ফুডিং লজিং যে প্যাকেজে থাকে, সেক্ষেত্রেও কি একদম নাকি কিছু ওখানে সেখান থেকে আপনার ওই লাঞ্চের যে অ্যামাউন্ট রয়েছে 150 টাকাটা, ওটা আপনার ওখান থেকে মাইনাস হয়ে যাবে পার পার্সন থেকে। ওকে, তাহলে বুঝতে পারছেন যে 150 টাকা লাঞ্চ পরিপ্রেক্ষিতে বাদ যাবে। যদি আপনি এসিতে থাকেন, যেটা নর্মাল প্রাইস হচ্ছে 1600 টাকা, 1650 টাকা পার পার্সন, সেটা হয়ে যাবে 1500 টাকা। আর যেটা আপনি থাকছেন নন এসিতে, সেটা আছে 1400 টাকা পার পার্সন, সেটা মাইনাস হয়ে যাবে 1250 টাকা। আমরা মোটামুটি সমস্ত তথ্য তুলে ধরার চেষ্টা করলাম, আশা করি আপনাদের বুঝতে সুবিধা হবে। আর আমি ব্যক্তিগত অভিজ্ঞতা যেগুলো আছে সেটা আমি এর সামনে না, আমি ডেফিনেটলি আমার মতন করে রিভিউ দেবো। কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দাও যাতে দর্শকরা তোমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে। নিশ্চয়ই নিশ্চয়ই, আমার কন্ট্যাক্ট নাম্বার রয়েছে 8250775731। আপনারা এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর জেনে নিতে পারেন, সব ডিটেলস আমি আপনাদের প্রোভাইড করে দেবো। তারা চ্যানেলের মাধ্যমে যদি আপনারা আসেন তাহলে আপনারা অবশ্যই আমাকে ফোন করবেন এবং আমি সেখানে নিশ্চয়ই কিছু ডিসকাউন্ট করে দেবো। মোটামুটি এই এখানকার তথ্যগুলো তুলে ধরলাম, আর আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগলো। ইচ্ছা রইল ভবিষ্যতে আবার আসার। একটা দিন অলমোস্ট কেটে গেল এবং এবার যাওয়ার পালা। যাওয়ার আগে একটা অনেস্ট রিভিউ এই প্রপার্টিটাকে নিয়ে। ফার্স্ট অফ অল লোকেশন, মেন রাস্তার ওপরে, স্টেশনটি খুবই কাছে, লোকেশন নিয়ে কোনো ইস্যু নেই। সেকেন্ড হচ্ছে খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া আমি 3-4 বেলাই খেলাম, আমার কাছে খুব ভালো লেগেছে। ইভিনিংয়ে পকোড়া, চিকেন পকোড়া দিয়েছিল এবং সেই হিসাবে খুব ভালো বানিয়েছিল, অনেক বড় বড় পিস। ডিনার নিয়ে কোনো কথা হবে না বস, ডিনারের চিকেনটা ফাটাফাটি বানিয়েছিল এবং ছোটো ছোটো পিস নিয়ে যথেষ্ট বড় বড় পিস দিয়েছে। যখন ইচ্ছা, যতবার ইচ্ছা চা চাইলে আপনি চা পেয়ে যাবেন। আর মর্নিংয়ে ব্রেকফাস্টে খেলাম, সেটাও কিন্তু বাড়ির খাবারের মতন আলুর চচ্চড়ি যথেষ্ট ভালো বানিয়েছিল। ওভারঅল দিক থেকে আমার খাওয়া দাওয়াও খুব ভালো লেগেছে। এবং যেহেতু প্রপার্টিটা একদমই নতুন, ফলে কোনো জায়গায় আপনি কোনো রকম খুঁত খুঁজে পাবেন না। আর এবার আসি সার্ভিস নিয়ে একটু বলার আছে, যেটা হচ্ছে এটাই আমার একটা কনসার্ন পয়েন্ট লাগলো, যে এরা যেহেতু সাবলীল নয়, জাস্ট নতুন 2-2.5 মাসই খুলেছে, ফলে এরা না ওই কর্পোরেট ব্যাপারটা বা ওই প্রফেশনাল ব্যাপারটা এখন এদের মধ্যে, এমপ্লয়ীদের মধ্যে আসেনি। একদিক দিয়ে ভালো, বাড়ির যেমনি একটা গেস্ট এসছে সেরকমই এরা ট্রিট করছে, ফলে আমার এই জিনিসটা আরও বেশি ভালো লাগলো। যাই হোক, আজকে তবে এটুখানি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আগামী একটি পর্ব নিয়ে। টিল দ্যাট টাইম, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।